ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে, রাহুল গান্ধী। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের ১৫০০ শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন। অ্যাপস্টেইন নথিতে গোপন করা ৬ ব্যক্তির নাম প্রকাশ। গাজায় নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার বেরিয়ে এল লোমহর্ষক তথ্য। টেক্সাসে রাজনৈতিক তর্কের জেরে নিজের বাবার গুলিতে নিহত হয়েছেন ২৩ বছর বয়সী ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন। ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে চলমান তদন্তে এই তথ্য উঠে এসেছে। গত বছরের ১০ই জানুয়ারি ডালাসের কাছে প্রসোপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাবার সঙ্গে লুসির তীব্র তর্ক হয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়। তদন্তে জানা যায়, বিমানবন্দরে যাওয়ার প্রায় আধা ঘণ্টা আগে বাবা ক্রিস হ্যারিসন নতুন কেনা গ্লক ৯mm পিস্তল দেখাতে মেয়েকে বেডরুমে নেন। মাত্র কয়েক সেকেন্ড পর গুলির শব্দ শোনা যায় এবং লুসিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সময় ক্রিস হ্যারিসন মদ্যপ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি অতীতে অ্যালকোহল আসক্তির চিকিৎসাও নিয়েছিলেন। তবে টেক্সাসের গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনেনি, যা নিয়ে নিহতের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন। ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে তিনি একতরফা আখ্যা দিয়ে অভিযোগ করেনের মাধ্যমে সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। তার দাবি, এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তাকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল করে তুলবে এবং কৃষকদের জন্য বড় হুমকি তৈরি করবে। রাহুল গান্ধী সতর্ক করে বলেন, চুক্তির ফলে মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাশাপাশি ভারতীয় বস্ত্রশিল্পও চাপের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুদ্ধের যুগ শেষ মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাস্তবে বিশ্ব আরও সংঘাতের দিকে এগোচ্ছে। রাহুলের মতে, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে আলোচনা করত। তিনি দেশের তথ্য, নিরাপত্তা, খাদ্য সরবরাহ ও জ্বালানি ব্যবস্থার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। ইসলামিক বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে ইরান জুড়ে ব্যাপক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানসহ ১০০৪ শতাধিক শহরে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি পালিত হয়। ভোর থেকেই তেহরানের আজাদি স্কয়ারে পতাকা ও ব্যানার নিয়ে মানুষের ঢল নামে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বন্দর আব্বাসী, রাজতা বরিদসহ বিভিন্ন শহরেও একই ধরনের কর্মসূচি দেখা যায়। অনেকের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, যা তেহরানের দীর্ঘদিনের সমর্থনের প্রতীক। তেহরানের প্রধান সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। সেখানে দেওয়া বক্তব্যে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হয়। এবারের আয়োজনে সামরিক শক্তির প্রদর্শনও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং ভূপাতিত ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মার্কিন কংগ্রেসে আলোড়ন সৃষ্টি হয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন মামলার গোপন নথি থেকে ৬টি নাম প্রকাশের ঘটনায়। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না জানান, আগে এসব নাম বিচার বিভাগ গোপন রেখেছিল। অপ্রকাশিত নথি পর্যালোচনার পর তিনি কংগ্রেসে দাঁড়িয়ে নামগুলো প্রকাশ করেন। বিচার বিভাগের কর্মকর্তারাও পরে এ তথ্য গোপন রাখাকে ভুল বলে স্বীকার করেন। তালিকায় সবচেয়ে আলোচিত নাম ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা ধনকুবের লেসলিলেস ওয়েক্সনার, যাকে একটি এফবিআই নথিতে অ্যাপস্টেইনের সহ ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ নেই। এছাড়া ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগের তথ্যও উঠে এসেছে। তালিকায় আরও রয়েছেন ইতালির সাবেক সংসদ সদস্য নিকোলা কাপুতো এবং ৩ জন অন্যান্য ব্যক্তি, যাদের সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ উঠে এসেছে।
আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় সব মরণঘাতী অস্ত্রের আঘাতে অন্তত ২,৮৪২ জন ফিলিস্তিনি মুহূর্তেই বাষ্পীভূত হয়ে নিখোঁজ হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘাতের পর গাজার সিভিল ডিফেন্স টিম ধ্বংসস্তূপে এমন অনেক ঘটনা নথিভুক্ত করেছে যেখানে হাড় বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। উদ্ধারকারীরা পরিবারের সদস্য সংখ্যা মিলিয়ে দেখার পর যাদের কোনো চিহ্ন পাওয়া যায় না তাদের নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করছেন। বিশেষজ্ঞদের মতে থার্মোবারিক অস্ত্র বিস্ফোরণের সময় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ ও প্রচণ্ড চাপ তৈরি করে যা মানবদেহকে মুহূর্তে ভস্মে পরিণত করতে পারে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারাও জানানো তীব্র তাপের কারণে দেহের তরল অংশ দ্রুত ফুটে উঠে টিস্যু বাষ্পে রূপ নিতে পারে। তদন্তে যুক্তরাষ্ট্রে তৈরি MK-84 ও GBU-39 ধরনের শক্তিশালী বোমার ধ্বংসাবশেষ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বেসামরিক এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং এর দায় শুধু ব্যবহারকারীর নয় সরবরাহকারীদের ওপরও বর্তাতে পারে। আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সতর্কতা সত্ত্বেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ আন্তর্জাতিক আইন কার্যকরভাবে প্রয়োগ না হওয়ায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।